খেজুর রস কড়াইতে ঢেলে দায় উনুনে জাল ফুটিয়ে ফুটিয়ে তৈরি করে নলেন গুড়ের মাল। নলেন গুড়ে তৈরি হয় মুড়কি আর মোয়া, স্বাদে গন্ধে ভরে যায় শীতের দিনে পাওয়া। বন্ধুরা, এই কবিতাটা লিখে পাঠিয়েছেন আমার প্রিয় বন্ধু হরবলা সুনীল আদক। হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস। আজ আমরা বাংলার এক গর্বের জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা এসেছি এমন একটি জায়গায় যেখানকার একটি খাবার পেয়েছে জিআই, আর সারা পৃথিবীতে আমাদের পশ্চিমবঙ্গকে তুলে ধরেছে একটি অন্য জগতে। হ্যাঁ, তাই আমরা সকাল সকাল আজকে বন্ধুদের নিয়ে চলে এসেছি জয়নগরে। জয়নগর আসতে হলে দক্ষিণ চব্বিশ পরগনার যে কোনো ট্রেন ধরে, যেগুলো লক্ষ্মীকান্তপুর বা নামখানার দিকে যাচ্ছে, ট্রেন ধরে এসে নামতে হবে জয়নগর মজিলপুরে। জয়নগর মজিলপুরে নেমে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা এগিয়ে চলেছি। এখন যেহেতু শীতকাল, তাই মোয়ার সম্ভার রয়েছে। আর পুরো দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরের পর থেকেই তো আপনারা জানেন ভর্তি থাকে ফল। হ্যাঁ, তার সাথে শীতকালে মানে মোয়া। তো আজকে তো আমরা সবাই মিলে মোয়া দেখবই, কিন্তু মোয়া কিনে নিয়ে কি করব সারাদিন এই জয়নগরে? জয়নগরে অনেক কিছু দেখার জিনিস আছে। তো বন্ধুরা, থাকো আর্টফুল আসের সাথে, ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো। জয়নগরে এসেই প্রথমে ঢুকে গেলাম মা কালী মোয়া সেন্টারের ভিতরে, খোকনদার দোকান। এখানে সব রেডি হচ্ছে, দেখুন মোয়ার সব রেডি করে রেখেছে। ওখানে হাঁড়িতে সব গুড়, এখানে গুড়, ওখানে পাক টোটালটাই চলে। আগে খাবো, তারপরে নিয়ে যাবো। তোমাদের আগে খাইয়ে দিই, তারপরে নিয়ে যাবো। ডিসেম্বরে 12 তারিখ গুড় আর কবে হবে আপনারা বলুন? প্রকৃতির জিনিস তো সময় পার হয়ে গেলে অনেক চুল করবো। খেজুর আছে, খেজুর ওরা কাজ তুমি এরা করলে বাদাম বাদাম স্পেশাল মনে হবে। বন্ধুরা, তোমাদের মোয়া কি করে তৈরি হয় একটুখানি ঝটপট করে দেখিয়ে দিই। এখানে দেখুন গুড় দিয়ে মাখা হচ্ছে খইকে, আর এখানে মিক্স করা হচ্ছে, ওদিকে গুড় তৈরি হচ্ছে, কত কিছু কন্টিনিউ চলে আসছে। আর বন্ধুরা, তোমাদের বলে দিই, এই জয়নগরের মোয়া কিন্তু জিআই প্রাপ্ত। সব জায়গায় জয়নগরের মোয়া জিআই প্রাপ্ত হয়নি। জয়নগরের ব্লক নাম্বার 1 আর ব্লক নাম্বার 2 যে মোয়াগুলো সেই রিকোয়ারমেন্ট মেনে চলবে, তারাই পাবে জিআই ট্যাগ। কনকচুর, খই, নলেন গুড়, গাওয়া ঘি, এই দিয়েই তৈরি হতে হবে, তাহলেই এদের আসবে জিআই ট্যাগ। ঝটপট করে মোয়াটা কিনে আমি ব্যাগে ভরে নিলাম, কেন আজকে হোল ডে জার্নি আছে, তাই জন্য তোমাদের
অনেক কিছু দেখানো বাকি আছে জয়নগরে। চলো বন্ধুরা, আমার সাথে আজকে জয়নগর ঘুরে আসবে তোমরা। হ্যাঁ, জয়নগর ঘুরতে আসলে প্রথমেই আমাদের মনে প্রশ্ন জাগে যে এই জায়গার নামটা জয়নগর কেন হলো। জয়নগর কিন্তু অনেক পুরনো শহর। 1869-এ জয়নগর মিউনিসিপ্যালিটি তৈরি হয়েছিল। ভাবতে পারো কত পুরনো। এইবার আসলাম একটি মন্দিরের সামনে। ইনি হচ্ছেন জয়চণ্ডী মাতা। আর এই জয়চণ্ডীর মাতার নামেই জায়গার নাম হলো জয়নগর। জয়নগরের সবচেয়ে পুরনো মন্দির হচ্ছে এই জয়চণ্ডী মাতার মন্দির। মন্দির প্রাঙ্গণটি নতুন করে আবার বানানো হয়েছে, কিন্তু লোকের কথায় অনেকে বলে জয়চণ্ডী মা এখানে এসেছেন প্রায় 550 বছর আগে। আমরা এইবার গিয়ে মাকে দর্শন করব। চলো আমাদের সাথে। জয়চণ্ডী মায়ের মন্দির দেখার পর আমরা বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে ঠিক বাঁ দিকের রাস্তা ধরে বা ওখান থেকে কাউকে জিজ্ঞেস করবেন যে আমরা মিত্রপাড়া যাব, ঠিক ওখান থেকে বাঁ দিক হেঁটে গেলে আপনি পেয়ে যাবেন মিত্রপাড়ার 12 শিব মন্দির। এটি হচ্ছে মিত্রপাড়ার 12 শিবের মন্দির। বাঁদিকে রয়েছে এই 12 শিবের মন্দির লাইন দিয়ে, আর ঠিক ডান দিকেই রয়েছে শিবগঙ্গা। এই যে বড় বড় ঝিল রয়েছে, এই ঝিলগুলোতে একসময় আদি গঙ্গার সঙ্গে কানেকশন ছিল, গঙ্গা জল আসতো। শিবের মন্দিরের পাশেই ছিল সেই গঙ্গা জলের ঝিলগুলো। আজ আর গঙ্গা জলের কানেকশন এখানে নেই, তবে মানুষেরা এটাকেই বলে শিবগঙ্গা। বাদিকে রয়েছে 12টি শিবলিঙ্গের মন্দির। আর একে মিত্রপাড়ার নাম থেকেও জানা যায়। মিত্র পরিবারের এই শিবলিঙ্গের মন্দিরগুলো ওনারা নির্মাণ করিয়েছিলেন। বাদিকে এই শিব মন্দিরগুলো, ডান দিকে শিবগঙ্গা, আর শিবগঙ্গার পাশে একটি যাত্রী নিবাসও ওনারা তৈরি করেছেন। এই যাত্রী নিবাসটিও ওখানেই রয়েছে। আমরা সিংহদুয়ার থেকে ঢুকে পড়লাম মিত্রপাড়ার জমিদার বাড়ি দেখতে। প্রথমে আমরা চলে আসলাম বড় তরফের বাড়ি দেখতে। এই পুরো মিত্রপাড়ায় আগে জমিদারি ছিল, পুরো জায়গা জুড়ে ছিল ওনাদের জমিদারি। তবে এখন মিত্রপাড়ার জমিদাররা অনেকটাই বিভক্ত, এক একটি তরফ করে এখানে বাড়িগুলো রাখা আছে। আমরা চলে এসেছি এখন মিত্রপাড়ার বড় তরফের বাড়ি দেখতে। কি সুন্দর বাড়ি, দেখার মতন কাজ, এত সুন্দর কাজ। ভিতরে ঢুকলে আপনারা ভাববেন আমরা 5 স্টার হোটেলে ঢুকছি, কিন্তু না বন্ধুরা, সত্যি এইরকমও কারিগর আগে ছিলেন। কি সুন্দর ডিজাইন করার বাড়ি দেখুন। এই বাড়ির এনাদের কুলদেবতা হচ্ছে রাধাবল্লভজিউ। তো রাধাবল্লভজিউ এক এক পালা করে মিত্র পরিবারের এক এক বাড়িতে থাকেন। যখন ওনার পালা তখন উনি বড় তরফের বাড়িতে থাকেন। তবে একটা কথা বলে দিই বন্ধুরা, বড় তরফের কেউ কিন্তু এই বাড়িতে থাকেন না। এই হচ্ছে ওনাদের কুলদেবতা নারায়ণের মূর্তি। এখানে আজও নারায়ণের সেবা দেওয়ার জন্য রয়ে গেছে কিছু সেবায়েত।
বড় বাড়ি দেখে এবার আমরা চলে যাব মাঝারি বাড়ি দেখতে। মাঝারি বাড়ি দেখতে হলে আমাদের একটুখানি হেঁটে এগিয়ে যেতে হবে। কিছুটা এগোলেই ডান দিকে পড়ে যাবে এই মাঝারি বাড়ি। বাড়িটি অনেকটাই পুরনো, তবে একটা কথা বলতে পারি, এনারা বাড়িটি পুরনো হলেও সুন্দর করে কিন্তু মেনটেন করে রেখেছে। দেখে মনে হয় না প্রায় 350 বছরের পুরনো জমিদার বাড়ি এটা। ভেতরে ঢুকেই দেখতে পেলাম ওনাদের দুর্গা দালান। এখানে কিন্তু দুর্গাপুজো হয়। হ্যাঁ, আজও এখানে দুর্গাপুজোর অনেক ধুমধাম করে মানানো হয়। আর এই মেজ তরফের বা মাঝারি বাড়ির দুর্গাপুজো হয় তান্ত্রিক মতে। আর এরপরে আমরা যাব মেজ বাড়ি থেকে মাঝারি বাড়ির আরেকটি ভবনে। দেখুন কত সুন্দর ঠাকুর দালানটি। আর বন্ধুরা, একটা কথা বলে দিই তোমাদের, এ বাড়ির দুর্গাপুজোর কিন্তু একটি অদ্ভুত ঐতিহ্য আছে, সেটা তোমাদের জানাবো আগামী বছর পুজোর সময় যখন আসবো আমরা তখন। আমি হচ্ছে মানে বর্তমানে এই আমাদের মাঝের বাটি বলা হয় এটাকে, নৃত্যপাড়া। তা মাঝের বাটির হচ্ছে আমি ছোট মানে সবচেয়ে ছোট বংশধর আর কি, এখানে থাকি। বাকি সব বাইরে থাকে, কলকাতায় বা বাইরে। তা এই বাড়ির হচ্ছে, আমার নাম কাশীনাথ মিত্র। তা এই বাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছে কৃষ্ণমোহন মিত্র। উনি ব্রিটিশদের থেকে রাজা উপাধি পেয়েছিলেন, শোনা কথা। যাই হোক, তারপরে বংশানুক্রমে আমাদের এখানে দোল হয়, দুর্গোৎসব হয়, দালানে রথ হয়, কালী পুজো হয়, আর বাড়িতে প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণের বিগ্রহ আছে। তা এবারে তারপরে আমি আরো পরে চলে আসি, পুরো অতটা তো ডিটেলস দেওয়া সম্ভব নয়। মধুসূদন মিত্র হচ্ছে আমাদের কুলপুরুষ। তা ওনার বংশধর আমি, মধুসূদন মিত্রের। আমার প্রপিতামহ হচ্ছে অবিনাশ চন্দ্র মিত্র। তারপরে আমার ঠাকুরদা বিপিন বিহারী মিত্র, আমার বাবা মুরারি মোহন মিত্র। বাবারা 6 ভাই। ইদানিংকালে মানে বর্তমানে আছে শুধু আমার ছোট কাকা ভৈরব চন্দ্র মিত্র। তা সবাই মিলে ওই দুর্গাপুজো, রথ আর কালী পুজো আর ওই ছোটোখাটো ঝুলন হয়, জন্মাষ্টমী হয়, এইগুলো হয়। আর এটা মাঝারি বাড়ি কেন বলছেন? এই পাড়ায় আপনার 5টা মৃত্যু ছিল, মানে আগেকার সেই বুড়ো বলতো না, সেই প্রত্যেকটা জন্য এক বড় বাড়ি, মাঝের বাড়ি, এইরকম ভাগ আছে 5টা। হ্যাঁ, এখন এখানে এটা হচ্ছে মাঝের বাড়ি। এরা মাঝের বাড়ি। হ্যাঁ, বড় বাড়ি? হ্যাঁ, বড় বাড়িও আছে, তাদের বংশধর আছে, গোপাল মিত্র। ওই বাড়িরই বংশধর থাকে। আর যে ভাগগুলো আছে তার এই পাশে একজনরা আছে। তা সবাই এখানে থাকে না আর। এটাই। আর তা আমাদের দুর্গাপুজো আপনার বৈষ্ণব মতে হয়। এবার আমরা চলে যাচ্ছি জয়নগরের সব থেকে বড় অ্যাট্রাকশন, সেটি হলো মুড়ি আর খই হাটে। হ্যাঁ, এখন তো খই কেনার সময়। এই সময়েই জয়নগরে হয় কনকচুর ধান, যা থেকে তৈরি হয় কনকচুর খই।
কি বিশাল হাট! ওরে বাপ রে বাপ, শুধু মুড়ি আর খই। কত রকমের মুড়ি আছে, লাল মুড়ি, কোনটা আবার ছোট মুড়ি, হ্যাঁ। বড় মুড়ি, মোটা মুড়ি, পাতলা মুড়ি। মুড়িরও বিশাল বড় হাট। এখান থেকে একটু দেখে আপনারা কিনে নিতে পারেন হাতে বানানো, বাড়িতে ঝেড়ে তৈরি করা মুড়ি। কিন্তু কোনো মুড়িতে সার দেওয়া নেই, একদম ঘরোয়া মুড়ি। আরেকটি কথা, এখন তো শীতকাল, এখন খুব ভালো কনকচুর খই উঠছে। তোমরা কনকচুর খই কিনে নিও, কিনে নিয়ে আর তার সঙ্গে নলেন গুড় কিনবে, কিনে বাড়িতেই বানিয়ে নিতে পারো হ্যান্ডমেড জয়নগরের মোয়া। হ্যাঁ, আর তারপরে স্বপ্নেতে চলে যাবেন মুয়া খেতে, যেটা তৈরি করেছিলেন সেটাই খেয়ে নেবেন, ভেবে নেবেন চলে এসেছি জয়নগরে। মোয়া হাট দেখলাম, মুড়ি হাট দেখলাম, এবার প্রশ্ন হতে পারে তাহলে যেতে হবে আমাদের জয়নগরে নলেন গুড়ের হাট দেখতে। হ্যাঁ, তা ওখান থেকে আমরা টোটো করলাম, 10 টাকা করে ভাড়া, পৌঁছে দেবে জয়নগর হাটে। আর এই আমরা হাটে ঢুকছি, দেখুন কত সুন্দর বসার সিট, তারপরে কত কিছু এখানে বিক্রি হচ্ছে। এটাকে বলা হয় জয়নগরের গঞ্জের হাট। গঞ্জের হাটে সব জিনিস তো পাবেন, কিন্তু এই সময় আমরা কেন এসেছি হাটে? না, আমরা নেব নলেন গুড়। আর কিনতে যেতে হলে অনেকটা দূর আছে, একটুখানি বিশাল বড় হাটটা, কিন্তু একটু জিজ্ঞেস করে নেবেন, ডান দিকে টার্ন নিতে হবে। নিয়ে আমরা পৌঁছে গেলাম গুড়ের একটি দোকানের সামনে। হ্যাঁ, আর সেই খুবই জনপ্রিয় দোকান, তার নাম হলো দিদি মমতা। হ্যাঁ, বলো তোমার নাম বলো। মমতা লস্কর। হ্যাঁ, তুমি গুড় বিক্রি গুড় করছো গুড় গুড়। দিদি? হ্যাঁ, আমি। আর তুমি হচ্ছে শিউলি? আমি শিউলির বোন। আচ্ছা শিউলির বোন। আচ্ছা, শিউলির বোন। হ্যাঁ, দাদা গাছ থাকে। আচ্ছা, তা কবে যাবো তোমার গাছের দেখতে দাদাকে? ওই 4টের সময়। 4টের সময়, 3টের সময়। আগের দিন থাকতে হবে। গুড় নেওয়া হলো, আর ঠিক তার পাশেই আমরা দেখলাম একটা ভদ্রলোক গামলাতে নিয়ে বসে আছে কাঁকড়াগুলো। ওহ, শীতের সময় কাঁকড়া খাওয়ার মজাই আলাদা, কিন্তু দুর্ভাগ্য কাঁকড়াটা গোটাই দেবে, সারি মানে তৈরি করে দেবে না। তো কি করে নিয়ে আসি বন্ধুরা, কিন্তু কাঁকড়াটা খুবই সস্তা দিচ্ছিল, মাত্র 200 টাকার কেজি, মানে কেজিতে। আর বিশাল বিশাল কাঁকড়া। সুন্দরবনের কাঁকড়া নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু অনেকটা দূর যেতে হবে, তো ছাড়াবে না বাবা, ভয় লাগে যদি কামড়ে টামড়ে দেয়। যাই হোক, বাজারহাট অনেকটা হয়ে গেল, এবার আবার ফিরে যাই আমাদের সেই ট্যুরে। জয়নগর দেখা আমাদের এখনো অনেকটা বাকি আছে। চলে আসলাম শিবগঙ্গার পাশে। বন্ধুরা, আমরা এসেছিলাম কোন স্টেশনে? জয়নগর মজিলপুর। জয়নগরের নাম তো আমরা বললাম যে জয়চণ্ডী মার নাম থেকে এই জায়গার নাম হয়েছে জয়নগর। তাহলে মজিলপুর কেন? আগে পুরো জয়নগর যুগে আদি গঙ্গার সঙ্গে এই বড় বড় ঝিলগুলোর কানেকশন ছিল।
আস্তে আস্তে যখন এই পুরো অঞ্চলটি তৈরি হচ্ছে, তখন কি করা হলো না, এই আদি গঙ্গাগুলোকে মুজিয়ে দেওয়া হলো বা বুঝিয়ে দেওয়া হলো। তার থেকেই জায়গাটার নাম হলো মজিলপুর, জয়নগর মজিলপুর। যদি আমরা ট্রেনে করে নামি, 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে রাস্তাটা মজিলপুর, আর 2 নম্বর প্ল্যাটফর্মের পাশে হচ্ছে জয়নগর। যাই হোক, আমরা এই 12 শিবতলায় অনেকটা সময় কাটালাম। পুরোটাই ছিল মিত্র পরিবারের। দেখুন কি সুন্দর একটা ফাঁক দিয়ে বলে আমাদের যেতে হবে এবার জয়নগরের ঐতিহাসিক মন্দির দেখতে। হ্যাঁ, ছোট সাবওয়ে কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর ঝিলটার পাড়ে এখানকার লোকেরা খুব ভালো করে মেনটেন করেছে। দেখুন জল একদম টলটল করছে। আর কি পরিষ্কার ঝিল। মিত্রপাড়া থেকে বেরিয়ে ঝিলের সাইড দিয়ে হেঁটে বাঁ দিকে রাস্তা ধরে 10 মিনিট হাঁটলেই পৌঁছে গেলাম সেই বিখ্যাত মন্দির রাধাবল্লভ জিউ মন্দিরের সামনে। এই মন্দিরটি প্রায় 550 বছরের পুরনো মন্দির। মন্দিরটি অনেকবার ভেঙেছে, আবার নতুন করে গড়া হয়েছে। ঐতিহাসিক মন্দির এটা। তার পাশে দেখুন আবার সেই শিবগঙ্গা বয়ে যাচ্ছে। কত বড় ঝিল দেখুন। পুরো পাড়াটাই হচ্ছে আগে ছিল মিত্র জমিদারদের। এখন এই রাধাবল্লভ জিউ টেম্পল ট্রাস্টের আন্ডারে এই অংশ জুড়ে রয়েছে। আমরা এবার মন্দির প্রাঙ্গণের ভেতরে যাওয়ার চেষ্টা করব। আমরা যখন পৌঁছেছিলাম তখন ছিল প্রভুর শয়নের সময়। একটু অপেক্ষা করতে হলো আমাদের। অপেক্ষা করব আর প্রধান পুরোহিতের কাছ থেকে জানতে চাইব এই মন্দিরের কথা। এটাও মিত্র পরিবারের রাধাবল্লভ জিউ মন্দির। আমরা এখন মূল দ্বারের সামনে এসে দাঁড়িয়েছি, রাধাবল্লভ জিউ মন্দিরের ঠিক সামনে। তারপর দোল উৎসব, পয়লা বৈশাখ, কিংবা ঠাকুর এখানে আমাদের বাইরে যায়। আর এখানে হয় জন্মাষ্টমী, আর এখানে রাস, প্রায় জন্মাষ্টমী বেরোয়, রাস্তা এখানে ঠাকুর বেরোয়। আর কিংবা আমাদের বাইরের মন্দিরে জায়গায় ওপরে যে দোল বেরিয়েছেন ওটা পঞ্চম দোলে, ওইখানে ঠাকুর এই দোলায় ঝুলবে। সামনে যে কদম গাছ দেখছেন, অসময় কদম ফুল, তার আশীর্বাদ বলে জায়গা আজ 300-400 বছর ধরে এইভাবে ফুটে একটা দুটো কদম ফুল অসময় আমরা ঠিক পাবো, যে ফুলটা ফুলে তিনি দোলায় ঝুলবেন। পঞ্চম দোল হবে এবং পঞ্চমের আগের দিন চাঁচর। এই চাঁচর সারা রাতের বাজি পুরনো যাবতীয় অনুষ্ঠান ঠাকুর নৃত্য সহকারে যায়। যে নৃত্য সেই সময়টা আমরা একটা অন্য অনুভূতি অনুভূতি, যেন আমি বৃন্দাবন হাজার হাজার, সব তো বাইরের দর্শক, প্রচুর লোক আছে, প্রচুর লোক, হাজার হাজার দর্শক, বলতে তবে পারি বাইরে সারা লোকাল কেউ পশ্চিমবঙ্গ নেই। থেকে লোকরা আসে এখানে। আচ্ছা, এই মন্দিরে কত বছরের মিনিমাম 3 থেকে 400 বছর, খুব কম করে 300 থেকে 400। মন্দিরটার প্রতিষ্ঠা কে করেছে? প্রতিষ্ঠাটা মূল অনেকভাবে প্রতিষ্ঠা হয়েছে। প্রতাপাদিত। এখানে একটা ভাঙা মন্দির ছিল, আচ্ছা, সেই মন্দিরের উপর মূল প্রতিষ্ঠা করে যান প্রতাপাদিত। তারপর বিভিন্ন তারপরে? বিশেষ করে মিত্তিরা, মিত্তিরা আছে, তারপর? বারাসাতের চৌধুরীরা আছে। না, সেটা অনেক কাল, কিন্তু এখন সম্পূর্ণ যেটা পূর্ব কমিটি যে ট্রাস্ট কমিটি, এখন তো এটা maintain সম্পূর্ণ করছে। তার ব্যক্তিত্ব, তার নিজস্ব দিয়ে Maintain তার করছে। লোকজন, তার কমিটি দিয়ে, তারপর এই যে রংপং দেখে সবই কমিটি। এখন মূল প্রতিষ্ঠা ভুল ওদের। করছে না। আর আমার যে কমিটি সেখানে প্রাইভেট কমিটি না, পাবলিক ট্রাস্ট কমিটি। 9 জন সেবায়, 4 জন বাইরের সঙ্গে, সে 4 জন যেগুলো রেসপন্সিবল পার্সন হতে হবে। যেমন হয় ভিডিও, না আমরা এইভাবে 4 জন ব্যক্তিত্বকে নিয়ে যার ধর্মপ্রাণ আছে উনি 13 জনের কমিটি দিয়ে, সেই কমিটির মাধ্যমে এখন সব কিছু পরিচালিত যাবতীয় অনুষ্ঠান, কাজের বাজেট এগুলো পছন্দ হবে সব কিছু কমপ্লিট করা।
মন্দির থেকে বেরিয়েই আমরা দেখলাম সেই পবিত্র কদম গাছটি, যেখানের কদম ফুল না পেলে রাধাকৃষ্ণের পঞ্চম দোল হয় না। এবার আমরা চলে যাব জয়নগরের সবথেকে পুরনো মন্দির, যেটি বয়স হলো 400 বছর, সেই বিখ্যাত মন্দির জয়নগরের ধন্বন্তরী মায়ের মন্দিরে। ধন্বন্তরী মায়ের মন্দিরই এটি হচ্ছে 400 বছরের পুরনো মন্দির। শোনা যায় মায়ের স্বপ্নাদেশে নাকি অনেক কঠিন রোগ থেকে মুক্তি পান ভক্তরা। হ্যাঁ, এই রোগ দিয়ে মুক্তি পাওয়ার জন্য একটি ভক্ত মাকে দিয়েছিলেন নিজের ক্ষেতের কনকচুর খই আর গুড় দলা পাকিয়ে। মা সেই ভক্তকে স্বপ্নাদেশ দিয়ে বলেছিল, তোর এই মোয়া খেয়ে আমি খুব খুশি হলাম। এই হচ্ছে মা ধন্বন্তরী। খুশি হলাম, তোর এই মোয়া হবে একদিন জগৎ বিখ্যাত। এখান থেকেই মুয়া প্রসিদ্ধ হয়ে গেল হোল ওয়ার্ল্ডে। এই বলা যায় মা ধন্বন্তরীর স্থানেই হয়েছিল জয়নগরের মোয়ার উৎস। এখানে অনেক ভক্ত আসেন তাদের রোগের ওষুধ পেতে। মা নাকি ওনাদের সব কঠিন রোগ থেকে মুক্তি দেন। যেমনি ধন্বন্তরী কবিরাজের ওষুধে হতো, তাই এই মায়ের নাম ধন্বন্তরী কালী মন্দির। আর মায়ের মন্দির দেখার পর এবার আমরা চলে আসলাম আর একটি রাজবাড়ি দেখতে। সেটি হচ্ছে জয়নগরের ঘোষবাড়ি। বাড়িটি নেই, তবে বলা যায় ঘোষবাড়ির মন্দিরগুলো রয়ে গেছে। এই ডান দিকে আছে রাসমঞ্চ, রাসমঞ্চর ঠিক পেছনেই আছে জোড়া শিব মন্দির। রাসমঞ্চে যখন দোল রাস, তখন এই জায়গাগুলো জমজমাট করে, রাসমেলাও হয়। আর এই হচ্ছে ঘোষবাড়ির জোড়া শিবের মন্দির। জোড়া শিবের মন্দিরে সোমবার আর শিবের উৎসবে অনেক ভক্ত সমাগম হয়। ঘোষবাড়ির মন্দির দেখার পর এবার বন্ধুরা তোমাদের নিয়ে চলে আসলাম আমরা শ্যাম সুন্দর মন্দিরে। আমরা রাধাবল্লভ জিউ মন্দির দেখেছি। আরেকটি মন্দির এখানেই আছে। 3জন মন্দির আছে এখানে, শ্যামসুন্দর মন্দির, রাধাবল্লভ জিউ মন্দির আর মধুসূদন মন্দির। আমরা এখন এসে পড়লাম শ্যামসুন্দর মন্দিরে। চলুন পুরোহিত মশাই কি বলছেন আমাদের একটু শুনে নিই। যেখানে তুমি যাচ্ছ ওই শ্যামসুন্দরের পরে এর পরে প্রতিষ্ঠা করে মা এখানে আসতে পারতো না, সেই জন্য শ্যামসুন্দর প্রতিষ্ঠা করে দিয়েছে। এদের আবার বৃন্দাবনেও বসেতে, বৃন্দাবনেও শ্যামসুন্দর আছে, বৃন্দাবনেও ওদের শ্যামসুন্দর আছে। আমি আসছি এসব তো পরে হয়েছে মা, এই মা কালী মন্দির হলো, রামচন্দ্র মন্দির হলো, এইসব পরে হয়েছে। তাহলে বন্ধুরা আজকে জয়নগরের সফর কেমন লাগলো একবার কমেন্টে এসে জানাবেন। আর যে বন্ধুরা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আবার ওদের বলছি
চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, তাই না আপনাদের সাথে আর্টফুলাস ভালো ভালো জায়গা বেড়াতে যাবে। জয়নগর অনেকটাই বড়, অল্প সময়ের মধ্যে মোটামুটি ঘুরে তোমাদের একদিনের ট্যুরের ডেস্টিনেশন বলে দিলাম। একদিনের জন্য ভালোই লাগবে ঘুরতে। আর বিশ্বাস করবেন না বন্ধুরা, খুবই অল্প খরচাতে আপনাদের ঘোরা হয়ে যাবে। যদি হাঁটতে পারেন তো ফ্রি অফ কস্ট, যদি অটোতে যাবেন তো 10 টাকা, 15 টাকা, 20 টাকা, ওর থেকে বেশি না। আর শিয়ালদা থেকে ট্রেন ধরে আসবেন তো খরচা হবে 15 টাকা। আজকের মতো এখানেই, দেখা হবে আগামী এপিসোডে। বাই। বাই।